হ্যালো এভরিবডি, ওয়েলকামিং ইউ টু র্যাডিক্যাল লার্নিং। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়লাম যে রিসোর্স কী এবং তার রিসোর্সের ক্লাসিফিকেশন। এবার আমরা এই স্লাইডে পড়ব যে ডেভেলপমেন্ট অফ রিসোর্স। তো সুতরাং আমরা তো এটা বুঝতে জানলাম যে আমাদের রিসোর্সটা আমাদের পক্ষে কতটা ইম্পর্টেন্ট। উইদাউট রিসোর্স আমাদের কোনো ডেভেলপমেন্ট পসিবল নয়। কিন্তু এখন বর্তমান দিনে কি হচ্ছে, মানুষের যে এক্সেসিভ ইউজ রিসোর্সের ফলে, যে রিসোর্সটাকে র মেটেরিয়ালসগুলো এত তারা ইউজ করছে, এক্সপ্লয়েট করছে, তার ফলে কি হচ্ছে, নানান রকম এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যাও হচ্ছে। তো সুতরাং এই যে প্রবলেম কজড বাই ইনডিসক্রিমিনেট ইউজ অফ রিসোর্স, এই যে আমরা ইনডিসক্রিমিনেটলি রিসোর্সকে ইউজ করে যাচ্ছি, তার ফলে আমাদের কি কি প্রবলেম হচ্ছে। এক হচ্ছে ডিপ্লেশন অফ রিসোর্সেস, এই একটা প্রবলেম। ডিপ্লেশন অফ রিসোর্সের মানে কি হচ্ছে, যে সমস্ত আমাদের র মেটেরিয়াল আছে, রিসোর্স আছে, সেইগুলো ইনডিসক্রিমিনেটলি ইউজের ফলে সেইগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যেমন আয়রন ওর, ফসিল ফুয়েল, এক্সেট্রা। কারণ এই রিসোর্সগুলো যেহেতু আয়রন ওর এক্সেসিভলি ইউজ হচ্ছে, তা আয়রন ওর যে লিমিটেড যেটা জমা আছে মাটির নিচে, অর্থাৎ যেটা ডিপোজিট হয়ে আছে, সেটা তো একদিন না একদিন আয়রন ওইটা শেষ হয়ে যাবে। ফসিল ফুয়েলও তাই, যে ক্রুড অয়েল যেটা আমরা মাটির নিচে থেকে আমরা তুলি, সেটাও না একদিন শেষ হয়ে যাবে। তার আমরা অতিরিক্ত পরিমাণে আমাদের এইগুলো ব্যবহার করার ফলে এইগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে, শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড যে প্রবলেম হচ্ছে অ্যাকুমুলেশন অফ রিসোর্সেস ইন ফিউ হ্যান্ড, অর্থাৎ এক্সেসিভ ইউজের ফলে কি হচ্ছে, এই রিসোর্সটা যারা ধনী তারা একদিকে তারা ধনী হয়ে যাচ্ছে, পোর, আর এক শ্রেণীর লোক তারা আস্তে আস্তে তারা গরিবই হয়ে যাচ্ছে। তাহলে এখানে দুটো সেকশন ক্রিয়েট করছে, পোর আর রিচ। আর সেকেন্ড হচ্ছে ইকোলজিক্যাল ক্রাইসিস। এই ইনডিসক্রিমিনেট ইউজের ফলে কি হচ্ছে, এক্সেসিভ ইউজের ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন এনভায়রনমেন্টাল ইকোলজিক্যাল প্রবলেম আসছে। যেমন যার ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং একটা কারণ। এই যে ডিউ টু এক্সেসিভ এমিশন, যেটা মিক্সিং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড ফসিল ফুয়েল থেকে মোটর ভেহিকেলের মাধ্যমে, তার ফলে বিভিন্ন রকম পলিউশন ক্রিয়েট হচ্ছে, তার ফলে ল্যান্ড ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। তো অর্থাৎ ইকোলজিক্যাল একটা প্রবলেম আমাদের ক্রিয়েট হচ্ছে। ইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে আমরা কী কী বলতে পারি, যে ল্যান্ড ডিগ্রেডেশন, আর কি হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং, ইকোলজিক্যাল ক্রাইসিসগুলো হচ্ছে। এই প্রত্যেকটা যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, তার মূল দায়ী কারা? আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের রিসোর্সকে ওভার এক্সপ্লয়েট করা, অতিরিক্ত ব্যবহার করার ফলে। তাহলে সুতরাং কি, তাহলে আমাদের এদেরকে একটা মেজার নিয়ে আসতে হবে, কীভাবে আমরা এই রিসোর্সকে আমরা একটা সাস্টেনেবল ঠিকঠাকভাবে আমাদের ইউজ করতে পারি, রিসোর্স প্ল্যানিং করতে পারি, যার ফলে আমরা নেক্সটে কি এই রিসোর্সগুলোকে আমরা যখন দরকার সেই অনুযায়ী আমরা সেই অনুপাতে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং অ্যাকচুয়াল রিসোর্স প্ল্যানিংয়ের দরকার, নইলে ইন ফিউচারে কী হবে, আমাদের এই যে ডেভেলপমেন্ট আমাদের সম্ভব নয় উইদাউট রিসোর্স ছাড়া। তো এই সমস্ত রিসোর্স তো আমাদের শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের কী করতে হবে, এখান থেকে যে টার্ম একটা উৎপত্তি হয়, যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই যে প্রবলেম হলো, এই সমস্ত প্রবলেমের ফলে এই প্রবলেমকে রিকভারি করার জন্য আমাদের একটা টার্ম সৃষ্টি হলে, যেটা না হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ক্ষতি না করে উন্নতি করা। সেটা কীভাবে সম্ভব? আমরা তো জানলাম যে এই সমস্ত এক্সেসিভ ইনডিসক্রিমিনেশন ইউজের ফলে কি হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টাল থেকে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি রিসোর্সে আমরা ইউজ করব না, আমাদের ডেভেলপমেন্ট স্টপ করে দেবো? তাহলে আমরা যদি রিসোর্স যদি আমরা ইউজ না করি, তাহলে তো আমাদের ডেভেলপমেন্ট সম্ভব নয়। তাহলে ইকোনমিক্যালি আমরা তো পিছিয়ে যাব। তাহলে কিভাবে আমরা রিসোর্সকে ইউজ করব যাতে আমাদের উন্নতিও হয়, আমাদের ডেভেলপমেন্টও হয়, প্লাস
এনভায়রনমেন্টাল কোনো প্রবলেমও যাতে না হয়। তো তার জন্য সেই যে স্টেপস সেটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি বলছে? ডেভেলপমেন্ট শুড টেক প্লেস উইদাউট ড্যামেজিং দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টকে ড্যামেজ করবে না। কি করবে? অ্যান্ড প্রেজেন্ট ডেভেলপমেন্ট শুড নট বি কম্প্রোমাইজ। এনভায়রনমেন্টকে ড্যামেজ করছে না, অর্থাৎ প্রেজেন্ট যে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু কম্প্রোমাইজ হবে না, সেটা বাধাপ্রাপ্ত হবে না। আর কি করবে? উইথ দ্য নিডস অফ দ্য ফিউচার জেনারেশন। এবং কি করবে? যে ফিউচার জেনারেশনের যে আজকে আমরা রয়েছি, আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদের জন্য তো রিসোর্স কিছু বাঁচিয়ে রাখতে হবে, নাহলে তাদের ডেভেলপমেন্ট কীভাবে হবে? তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের যে কনভেনশনাল যে রিসোর্স আছে, ফসিল ফুয়েল, কোল, পেট্রোল, আয়রন ওর, এইগুলো যেগুলো ব্যবহার করে কনভেনশনাল যে রিসোর্স আছে সেইগুলো থেকে আমাদেরকে শিফট করতে হবে কোথায়? নন কনভেনশনাল রিসোর্সে, অর্থাৎ সোলার এনার্জি, উইন্ড এনার্জি, অ্যাফরেস্টেশন করতে হবে, গাছ লাগাতে হবে, এইগুলো করতে হবে। তো সুতরাং এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার জন্য অটোমেটিক্যালি তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়ে যাবে না। কেউ তো এসে বলবে না যে চলো আমাদের পৃথিবীর এত ড্যামেজ হচ্ছে, এত ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে দিই। তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে, একটা মিটিং লাগবে, একটা কংগ্রেস দরকার। তো সুতরাং তখন কি হয় যে রিও ডি জেনেরিও, ব্রাজিলের একটা শহর, ব্রাজিলের একটা টাউন হচ্ছে রিও ডি জেনেরিও। এই রিও ডি জেনেরিওতে একটা সাবমিট হয়, একটা কনফারেন্স হয়, যেটা নাম হচ্ছে আর্থ সাবমিট, হুইচ ওয়াজ হেল্ড অন 1992। এই আর্থ সাবমিটে কি করা হলো? সেখানে কিছু প্রিকশন নেওয়া হলো যে কীভাবে আর্থকে তারা এই যে ইনডিসক্রিমিনেট ইউজের ফলে কি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত তাকে রিকভার করা যায়। তো তার সেই এজেন্ডাটাকে এই রিও ডি জেনেরিওতে আর্থ সামিটে যে 1992-তে যেটা হলো, সেখানে মোর দ্যান 100 হেডস অফ স্টেট, 100-রও বেশি লোকের কি রাষ্ট্রপ্রধানরা এসে সেখানে মিলিত হয় প্রথমে। তারপরে কি করে? এবং তাদের যে এই যে রিও ডি জেনেরিও আর্থ সামিটে তার মেন মোটোটা ছিল এটা, যে আর্জেন্ট প্রবলেমস এনভায়রনমেন্টাল প্রোটেকশন দেবে অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ এনভায়রনমেন্টালকে প্রোটেকশন দিতে হবে, এমন কিছু মেজারমেন্ট স্টেপ নিতে হবে যার ফলে এনভায়রনমেন্টও প্রোটেক্টেড হয়, এবং এনভায়রনমেন্টাল যদি প্রোটেকশন পাই তাহলে কী হবে? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টটাও কিন্তু প্রোটেক্ট হবে। সোশিও ইকোনমিক মানে যদি ইকোনমিক কন্ডিশনও গ্রোথ করবে, এবং ইকোনমিক কন্ডিশন যদি গ্রোথ করে তাহলে কি সোশ্যাল কন্ডিশনও ভালো হবে। তো সেই জন্য তারা এই মিটিংয়ে দুটো আউটকাম এলো, এই মিটিংয়ের রেজাল্ট এলো দুটো, একটা হচ্ছে এজেন্ডা 21 আর সেকেন্ড হচ্ছে গ্লোবাল ফরেস্ট প্রিন্সিপাল। এবার এই গ্লোবাল ফরেস্ট প্রিন্সিপাল মানে কি? বিভিন্ন যে এই মোর দ্যান 100 যে নেশনের যে রাষ্ট্রপ্রধানরা মিলিত হলো, তারা ঠিক করলো যে নিজেদের যে ফরেস্ট এরিয়া আছে সেই ফরেস্ট এরিয়াগুলোকে কি করবে? এরা প্রয়োজন মতো ব্যবহার করবে, সাস্টেনেবল ইউজ করবে, এবং যতটা দরকার ততটা ব্যবহার করবে, এবং আরও অ্যাফরেস্টেশনও করবে। আমি ইচ্ছাকৃতভাবে আমার দরকার মতো গাছ কেটেই যাচ্ছি, অথচ আমরা গাছ লাগাচ্ছি না, তাহলে কী হবে? তাহলে তো এনভায়রনমেন্টাল ক্রাইসিস তো হবেই। এবং সেকেন্ড যে স্টেপটা নিল সেটা হচ্ছে এজেন্ডা 21। তো হোয়াট ইজ এজেন্ডা 21? এজেন্ডা 21 কিছুই নয়। এজেন্ডা 21 হল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে আর্ট যে সাবমিটটা হলো 1992 রিও ডি জেনেরিওতে, সেখানে একটা ড্রাফট তৈরি হলো, অর্থাৎ বলা যেতে পারে একটা ব্লু প্রিন্ট। সেই ব্লু প্রিন্টের মাধ্যমে কি করবে? প্রত্যেকটা নেশন সেই ব্লু প্রিন্ট ধরে এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে কি করবে? আবার এই যে রিস্টোর করবে, ডেভেলপমেন্ট করবে। কি যার মেন মোটো হচ্ছে অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা প্রথমেই বললাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি, অর্থাৎ ক্ষতি না করে উন্নতি করবে, অর্থাৎ যেটা এখন যে উইদাউট ড্যামেজিং দ্য এনভায়রনমেন্ট, এবং প্রেজেন্ট যে নিডস আছে সেটাকেও কিন্তু হ্যাম্পার করবে না,
এবং ফিউচার জেনারেশনের জন্যও কী করবে, আমাদের রিসোর্সকে বাঁচিয়ে রাখবে। সেটা হচ্ছে সেই জন্য সেটা হচ্ছে অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর একটা এজেন্ডা 21 আর একটা পলিসি কি, সেখানে হচ্ছে যে কমব্যাট, অর্থাৎ যুদ্ধ। কার বিরুদ্ধে যুদ্ধ? এনভায়রনমেন্টাল ড্যামেজ, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে, বিভিন্ন রকম ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন হচ্ছে, এইগুলোকে কীভাবে কন্ট্রোল করা যায়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে পভার্টি, এই যে এর ফলে যে পভার্টি উৎপত্তি হচ্ছে সেটাকে কীভাবে ইরাডিকেট করা যায়, এবং যে এনভায়রনমেন্টাল পলিউশনের ফলে কী কী ডিজিজ হচ্ছে সেই সমস্ত ডিজিজগুলোকে কন্ট্রোল করতে হবে। ডিজিজকে তো এমনি কন্ট্রোল করা যায় না, তাহলে ডিজিজকে কন্ট্রোল করতে গেলে কী করতে হবে, ডিজিজের সিমটমগুলোকে দেখতে হবে। তারপরে আমাদের এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, যে সমস্ত পলিউশনগুলো, সেই পলিউশনগুলোকে কন্ট্রোল করলে আমাদের ডিজিজ কন্ট্রোল হয়ে যাবে। এবং লাস্টে যেটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট এখানে একটা স্টেপ নেওয়া হয়, এখানে কি বলেছে যে লোকাল গভর্নমেন্ট শুড ড্র ইটস ওন লোকাল এজেন্ডা 21। ঠিক আছে, যে নেশন ওয়াইজ তারা তো মিট করলো, নেশন ওয়াইজ মিট করার পরে তখন তারা যখন নিজেদের স্টেটে ফিরে এলো, তো নিজেদের স্টেটে ফিরে এসে কী করতে হবে, তাদের নিজেদের যে নেশনে ফিরে এসে লোকালি এজেন্ডা 21 অ্যাপ্লাই করতে হবে। মানে লোকালি কী করতে হবে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে কীভাবে ইনক্রিজ করা যায় সেই সম্পর্কে লোকাল গভর্নমেন্ট হতে পারে, এনজিও, গভর্নমেন্ট, দে শুড টুক দ্য ইনিশিয়েটিভ। তো সুতরাং এই স্লাইডের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এবার ডেভেলপমেন্ট অফ রিসোর্স কী হলো, কীভাবে এলো। নেক্সট স্লাইডে আমরা যাব রিসোর্স প্ল্যানিং। প্রিভিয়াস স্লাইডে আমরা কি দেখলাম, রিসোর্স ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা প্রিভিয়াস স্লাইডে পড়লাম যে কীভাবে আমরা রিসোর্সকে ডেভেলপ করতে পারি। এবার এই স্লাইডে আমরা পড়ব দ্য রিসোর্স প্ল্যানিং, অর্থাৎ রিসোর্সকে আমরা কীভাবে প্ল্যান করব এবং এই রিসোর্স প্ল্যানিংয়ে করার দরকার কেন, হোয়াই, রিসোর্স প্ল্যানিংয়ে কি দরকার, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে তোমরা। যে রিসোর্স যেটা পাওয়া যায় অল ওভার ইন্ডিয়া, সাপোজ আয়রন ওর তো ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয় অল ওভার ইন্ডিয়া। একটা নির্দিষ্ট একটা অঞ্চলে আয়রন ওর পাওয়া যায়, আবার দেখা যাচ্ছে কোথাও হয়তো অয়েল পাওয়া যাচ্ছে, তো অয়েলও একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যাচ্ছে। অল ওভার ইন্ডিয়াতে আমরা অয়েল পাচ্ছি না, একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে অয়েল পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে রিসোর্স যেটা আছে সেটা হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়। তো সুতরাং ইভেনলি ডিস্ট্রিবিউটেড না থাকা, যেমন ছত্তিশগড় থেকে উড়িষ্যা, এটা হচ্ছে আয়রন ওর, এখানে এই জায়গাটা আয়রন ওর, ছত্তিশগড় উড়িষ্যাতে আয়রন ওর পাওয়া যাচ্ছে, কিন্তু আয়রন ওর ইভেনলি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয় অল ওভার ইন্ডিয়া। এদিকে আবার এদিকে গুজরাট আর রাজস্থানে আমরা উইন্ড আর সোলার এনার্জি পাচ্ছি, কিন্তু এখানে ওয়াটার পাচ্ছি না। ঠিক আবার যদি অরুণাচল প্রদেশে দেখি, অরুণাচল প্রদেশে ওয়াটার ইজ অ্যাভেলেবেল, কিন্তু এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। তাহলে কি হচ্ছে যে অল ওভার ইন্ডিয়াতে রিসোর্স কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়। তাহলে আমাদের কি করতে হবে, কেন আমাদের রিসোর্স প্ল্যানিংয়ের দরকার, তাহলে ব্যালেন্স করার জন্য অল ওভার ইন্ডিয়া একটা ব্যালেন্স করতে হবে, ইকোনমিক্যালি একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। যে জায়গাটাতে দেখা যাচ্ছে যে আয়রন হচ্ছে, এখানে বেশি বেশি ইন্ডাস্ট্রি হচ্ছে, সুতরাং এই জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমিনেশনের ফলে কি হচ্ছে, এই জায়গাটাই ডেভেলপ করছে, সুতরাং আদার রিজিয়নগুলো ডেভেলপ করতে পারছে না। তাহলে এটা ইকোনমিক্যালি, এটা নেশন ওয়াইজ এটা একটা ভালো জিনিস নয়, সুতরাং ওভারঅল ডেভেলপ করতে হবে। সেই জন্য আমাদের ইন্ডিয়াতে কি হয় যে রিসোর্স যে প্ল্যানিং আছে, আমরা কীভাবে ইন্ডিয়াতে রিসোর্স প্ল্যানিং করি তার একটা স্টেপ বাই স্টেপ এখানে আমাদের বলা আছে। তো প্রথম যে প্ল্যানিং হচ্ছে সেটা স্টেজ 1। স্টেজ 1-এ কী করি, প্রথমে যে আইডেন্টিফিকেশন অ্যান্ড ইনভেন্টরি অফ রিসোর্সেস। এটা কিছুই নাই, বেসিক্যালি সাপোজ কোনো একটা এই রিজিয়নটাতে রিসোর্স আছে, এই রিজিয়নতে রিসোর্স থাকার জন্য প্রথমে কী করতে হবে, সেই জায়গাটা সার্ভে করতে হবে,
যেখানে সার্ভে করে দেখলাম যেখানে কী ধরনের কী রিসোর্স আছে, কোথায় রিজিয়নটা কেমন। নেক্সট এখানে কী হচ্ছে, ম্যাপিং করতে হবে। ম্যাপিং মানে কী টাইপের, সাপোজ এখানে কোল আছে, ম্যাপিং করলাম যে এই রিজিয়নটাতে কোল রয়েছে। চেকিং করলাম, চেক করলাম মানে কি, তার কোয়ালিটি কত, তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি, কতটা পরিমাণে আয়রন ওর এখানে রয়েছে এবং তার কি ধরনের কি কোয়ালিটির আয়রন রয়েছে, কোল রয়েছে, সেটা আমরা দেখলাম। তারপর নেক্সট হচ্ছে তার মাপজোপ, মেজারমেন্ট করলাম। তাহলে অর্থাৎ প্রথমে হচ্ছে কিছুই না, এটাকে কোনো একটা রিজিয়নে যখন আমরা রিসোর্স পাবো সেটাকে এই সার্ভে, ম্যাপিং, চেকিং অ্যান্ড মেজারমেন্টের মাধ্যমে সেটাকে একটা লিস্ট করবো। অ্যাকচুয়ালি এটা একটা লিস্ট করলাম, রিসোর্সের একটা লিস্ট করলাম। সেকেন্ড স্টেজ হচ্ছে কি, সেকেন্ড স্টেজ হচ্ছে ইভলভিং এ প্ল্যান স্ট্রাকচার। এবার আমরা তো জেনে গেলাম যে এই জায়গাটাতে কী রয়েছে, রিসোর্স রয়েছে। এবার কিভাবে এই জায়গা থেকে রিসোর্সটাকে আমরা এক্সট্র্যাক্ট করব, কিভাবে আমরা রিসোর্সটাকে তুলব। সাপোজ এখানে আমরা বললাম এখানে কোল রয়েছে, তো মাটির নিচে কোল রয়েছে, তোমার কাছে তো কোলটাতে পায়ে হেঁটে চলে আসবে না যে আমি কোল আমাকে ইউজ করো, থার্মাল প্ল্যান্টে ইউজ করো। তো সুতরাং কোলটাকে এক্সট্র্যাক্ট করতে গেলে কী করতে হবে, আমাদের মেশিনারি তৈরি করতে হবে। যে মেশিনারি আমাদের টেকনোলজি তৈরি করতে হবে, সেই টেকনোলজির মাধ্যমে কী করবো, আমরা সেই কোলটাকে আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো। সুতরাং সেখানে কী করবো, আমাদের টেকনোলজি দরকার। এবার সেই কোল যে মাইনিংয়ে কাজ করবে তার জন্য সেই স্কিল লেবার দরকার, আর দরকার ইনস্টিটিউশন। সুতরাং এই ইভলভিং এ প্ল্যান স্ট্রাকচারে এখানে আমরা হচ্ছে যে এটা মেন থিম হচ্ছে কীভাবে আমরা কী প্রসেস আমরা রিসোর্সটাকে এক্সট্র্যাক্ট করব। এবার থার্ড স্টেজ যেটা হচ্ছে যে ম্যাচিং দ্য রিসোর্স প্ল্যান উইথ দ্য ওভারঅল ডেভেলপমেন্ট। আমরা প্রথমেই পড়েছিলাম যে রিসোর্স প্ল্যানিংয়ের দরকার কেন ছিল, যে ইকোনমিক্যালি একটা ব্যালেন্স তৈরি করার জন্য। আমরা যে রিসোর্স প্ল্যানটা করেছি সেটা কি অল ওভার ইন্ডিয়ার সাথে ম্যাচ করছে, ন্যাশনালিটির ম্যাচ করছে না মিসম্যাচ করছে, সেটা যদি ম্যাচ করছে নাকি দেখতে হবে। যদি ম্যাচ করে না মিসম্যাচ করে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সুতরাং আমরা ইন্ডিয়াতে এই প্রসেসের মধ্যে দিয়ে কি করা হয়, রিসোর্স প্ল্যানিং করা হয়। এবার ইন্ডিয়া কি, ইন্ডিয়া রিসেন্টলি আমরা বুঝতে পারলাম যে একটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রিসোর্স আইডেন্টিফাই করা, তাকে এক্সট্র্যাক্ট করা এবং তাকে ডেভেলপ করা। তাহলে আমাদের ডেভেলপমেন্টের জন্য রিসোর্সকে একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই তো। ইনিশিয়ালি ইন্ডিয়া কিন্তু কী ছিল, ইন্ডিয়া কিন্তু রিচ কান্ট্রি ছিল। যখন ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে এসেছিল বিফোর 1947, ব্রিটিশরা কী করে, ইন্ডিয়াকে ইন্ডিয়ার যে রিসোর্স ছিল তাকে এক্সপ্লয়েটও করে, ইউজও করে, আবার এক্সপোর্টও করে নিজেদের দেশের জন্য। কিন্তু এখন বর্তমানে আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে যদি আমরা কনজার্ভ না করতে পারি, সেই কনজার্ভ না করলে কি ফিউচার আমাদেরকে উই হ্যাভ টু ফেস প্রবলেম, ল্যাক অফ রিসোর্স হতে পারে। এবং রিসোর্সের সঙ্গে যেহেতু ডেভেলপমেন্ট জড়িত, তাহলে যদি রিসোর্সই যদি না থাকে তাহলে ডেভেলপমেন্ট কিভাবে হবে। এই বিষয়ে মহাত্মা গান্ধী আমাদের যে রাষ্ট্রপিতা, উনি একটা কথা বলেছিলেন। উনি কি বলেছিলেন যে ভারতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে যথেষ্ট রিসোর্স রয়েছে, কিন্তু মানুষের যে লোভ আছে সেই লোভের কিন্তু কোনো সীমা নেই। কেন, সেই জন্য তিনি একটা কথা বলেছেন যে দেয়ার ইজ এনাফ ফর এভরিবডিজ নিড অ্যান্ড বাট ফর এনিওয়ানস গ্রিড। তার মানে কি, ভারতে যে রিসোর্স রয়েছে সেটা কিন্তু এনাফ, কিন্তু মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা, এই যে গ্রিডিনেস, প্রথমেই আমরা আগের স্লাইডে পড়ে এসেছি কীভাবে রিসোর্সকে এক্সপ্লয়েট করে একটা সেকশন কীভাবে রিচ হচ্ছে আর একটা সেকশন কীভাবে পুয়ার হয়ে যাচ্ছে। এটা কি মানুষের গ্রিডিনেস, এই গ্রিডিনেসের ফলে কি হচ্ছে, রিসোর্সটা এক্সপ্লয়েট হয়েছে। এবং মানুষের লোভের যেহেতু কোনো সীমা নেই, তাহলে তাদেরকে যতই রিসোর্স থাকুক না কেন সেই রিসোর্সটা তাদের পক্ষে কমই পড়বে। সুতরাং আমরা নেক্সট স্লাইডে আমরা পড়ব ল্যান্ড ইউটিলাইজেশন।